বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অনার্স থার্ড ইয়ার, লেকচার নাম্বার 1, চ্যাপ্টার 1, টাইটেল অফ লেকচার গোলস অ্যান্ড ফাংশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমাদের আজকের যে চ্যাপ্টার অর্থাৎ হলো অধ্যায় নাম্বার 1, এই অধ্যায় নাম্বার 1 থেকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা একটু আউটকামস বা আজকের শিখন ফলটা দেখে নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। প্রিয় শিক্ষার্থী, গোলস অ্যান্ড ফাংশন অফ ফাইন্যান্স, এখান থেকে যেগুলো আমরা আজকে জানতে চাইব বা জানবো: ডেফিনেশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিচার্স, এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাংশন of financial management, principles of financial management, definition of financial goals, maximization of profit and wealth, corporate finance, corporate decision, financial manager, importance of financial manager, factor influencing or factor that are influence in financial decision, agency problem, type of agency, agency cost and types of agency cost, business ethics and factors that are influencing business ethics, social responsibility, corporate governance এবং বিজনেস লিগ্যাল ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা আউটকাম দেখে বুঝতেই পারছো যে অনেক বড় একটি চ্যাপ্টার, কিন্তু যেহেতু একটি লেকচারের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে আমাদের শেষ করতে হবে, যার জন্য যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং পরীক্ষা যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা সহায়ক ভূমিকা পালন করবে, ইভেন পুরো চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে যেটি আমরা বলেছিলাম ডেফিনেশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে দ্যাট নাও দ্য প্রেজেন্ট ইজ দ্য এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড এ লার্জ নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ আর বিং এস্টাবলিশড এভরি ইয়ার। ইট ইজ ভেরি নেসেসারি টু ম্যানেজ or to arrange finance for building equipment, land, capital and others instrument for the establishment of these industries. How much capital will be required, what are the sources of capital and the cost of capital, and also how it will be invested in various sectors are the matter or question of financial management. In a nutshell, we can say that financial management is the planning, organizing, directing and controlling all the financial activities of a firm. প্রিয় শিক্ষার্থীর যে মূল বক্তব্য সেটি নিয়ে আমরা যদি সংক্ষেপে বলি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এমন একটি বর্তমান আধুনিক বিশ্বে শিল্প প্রতিষ্ঠানগুলো দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে, তো বর্ধিত শিল্প প্রতিষ্ঠানের জন্য বর্ধিত ক্যাপিটালের উৎস নির্ধারণ এবং ওই উৎসের ব্যয় নির্ণয় এবং যে উৎস থেকে ফান্ডগুলো কালেকশন করা হবে তা কোথায় এবং ফলপ্রসূ বিনিয়োগের যে সিদ্ধান্ত, সবগুলোকে একসঙ্গেই বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ যেটিকে বলা হচ্ছে যে অল কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড ডিরেক্টিং ফর অ্যান্ড কন্ট্রোলিং অল দ্য অ্যাক্টিভিটিস আর রিলেটিং টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। সবগুলোকে, অর্থাৎ হলো সেটি প্ল্যানিং হতে পারে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হতে পারে, অর্গানাইজিং হতে পারে, ডিরেক্টিং হতে পারে এবং কন্ট্রোলিং হতে পারে, সবগুলোর সমন্বিত রূপটাকেই আমরা বলি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এখন এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ে আমরা তো সংজ্ঞা শিখলাম যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, দ্য রোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর এন ইফেক্টিভ অর্গানাইজেশন। দেন আই উইল ডিসকাস দ্য ফিচার্স অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ অবিসম্ভাব্য উপাদান বা বৈশিষ্ট্য যেটি ছাড়া ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে আমরা কখনো সুচারুরূপে বা পরিচালিত হতে দেখি না। দ্যাট ইজ অ্যানালাইটিক্যাল থিঙ্কিং। অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল প্রবলেম আর অ্যানালাইজড ইন সাচ এ ওয়ে দ্যাট অন দ্য বেসিস অফ রেশিও অ্যানালাইসিস টু গেট আউট দ্য সলিউশন ইন শর্ট টার্ম পিরিয়ড। প্রিয় শিক্ষার্থী, এখানে যেটিকে বলা হচ্ছে যাতে ফাইন্যান্সিয়াল রিলেটেড সংক্রান্ত যত প্রবলেমগুলো আছে সেটা অ্যাকচুয়াল বেসিসের বা অ্যাকচুয়াল ইনফরমেশনের ভিত্তিতে সেটি রেশিও অ্যানালাইসিস হতে পারে, আদার ট্রেন্ডস হতে পারে বা যে কোনো
ফর্মুলা সেট আপ করে হতে পারে, এমনভাবে তার সমস্যাগুলোকে বিশ্লেষণ করা যেন সুচারুরূপে এবং সংক্ষিপ্ত সময়ে সেগুলোকে সমাধান করা যায়। কন্টিনিউয়াস প্রসেস, উই নো দ্যাট দ্য রোল অফ ফিনান্সিয়াল ম্যানেজার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস রেদার দেন এ সিঙ্গেল স্টেপ প্রসেস। অর্থাৎ হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা একটা সারা বছর ব্যাপী। একটি সময় মনে করা হতো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্বল্পমেয়াদী অথবা ব্যবস্থাপকের তেমন কোনো ভূমিকা পালন করতে হয় না, কিন্তু আধুনিক কর্পোরেট জগতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ একেবারে মর্নিং টু ইভিনিং, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অথবা ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অ্যান্ড এন্ডিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সারা বছরব্যাপী কার্যক্রমগুলো অবিরতভাবে চলমান থাকে। বেসিস অফ ম্যানেজারিয়াল ডিসিশন, ম্যানেজারিয়াল ডিসিশনস, all kinds of managerial decisions depend on financial information। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ম্যানেজারিয়াল বা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে যে সমস্ত তথ্যগুলো দরকার, দ্যাট আর কামস ফ্রম ফিনান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার্ড বাই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপক যে সমস্ত ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো বা কার্যাবলী পর্যালোচনা করে থাকেন, তার যে রিপোর্ট তিনি প্রদান করে থাকেন, তার ভিত্তিতে ফিনান্সিয়াল ডিসিশনগুলো একটি প্রতিষ্ঠানে গ্রহণ করা হয়ে থাকে। দ্যাট মিনস উই ক্যান সে দ্যাট ম্যানেজারিয়াল ডিসিশন ডিপেন্ডস অন ফিনান্সিয়াল ইনফরমেশন। অর্থাৎ ব্যবস্থাপকীয় সিদ্ধান্তগুলো অবশ্যই কার উপর নির্ভর করে? আর্থিক ব্যবস্থাপকের রিপোর্টের উপর ভিত্তি করে নির্ভর করে। তারপরে যেটি আমরা আলোচনা করব, মেনটেনিং ব্যালেন্স বিটুইন রিস্ক অ্যান্ড পোর্টফোলিও। উই নো দ্যাট high risk and high return is the common phenomena in nature। অর্থাৎ প্রকৃতিগতভাবে আমরা যেটি বুঝি যে যত রিস্কের পরিমাণ বেশি হবে, কারবার তত বেশি লাভের মুখ দেখবে বা লাভ করতে সমর্থ হবে। এখন এমন কোনো প্রজেক্ট কখনোই গ্রহণ করা উচিত না অধিক লাভের প্রত্যাশায়, যেন সেটি রিস্ক থেকে আনসার্টেনে পরিণত হয়, যার জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল মেনটেনিং দ্য ব্যালেন্স বিটুইন রিস্ক অ্যান্ড পোর্টফোলিও রিটার্ন। অর্থাৎ হলো ঝুঁকি এবং আয়ের মধ্যে একটি ব্যালেন্স রক্ষা করার ভূমিকা পালন করে থাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। কোঅর্ডিনেশন বিটুইন প্রসেস, কোঅর্ডিনেশন মিনস দ্য activities that are happen between two parties, two process and other related financial activities of a firm, and the main target of coordination is to maintain effective performance। অর্থাৎ হলো একটি প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারী বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সাথে যে সমস্ত ব্যক্তিগণ জড়িত থাকে, এই কোঅর্ডিনেশন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন করে থাকে। কেন করে থাকে? তার একটি উদ্দেশ্য হলো ইফেক্টিভ পারফরমেন্স, অর্থাৎ হলো কার্যকারী তার কর্মক্ষমতার মাধ্যমে কারবার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে সমর্থ হয়। দেন সেন্ট্রালাইজ প্রসেস মিন অল দ্য ডিসিশন রিলেটিং টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর রিলেটেড ইন সেন্ট্রালাইজ। অর্থাৎ হলো আমরা কোনো ডিপার্টমেন্টকে যদি মনে করে ডিসেন্ট্রালাইজ, দ্যাট ইজ প্রোডাকশন ডিপার্টমেন্ট হতে পারে, মার্কেটিং ডিপার্টমেন্ট হতে পারে, পার্সোনাল ডিপার্টমেন্ট হতে পারে, সেগুলো ডিসেন্ট্রালাইজ হতে পারে, বাট ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট may not be decentralized, rather it is a centralized process। অর্থাৎ হলো these are the feature of financial management, but remember that increase the business atmosphere or changing the criteria of business, the feature of financial management is changing। অর্থাৎ সর্বশেষে যে কথাটা আমরা বললাম বা শিখলাম প্রিয় শিক্ষার্থী, আমাদের মনে রাখতে হবে সেটি কি, যে আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, যে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং হতে পারে, কন্টিনিউয়াস প্রসেস হতে পারে, ম্যানেজারিয়াল ডিসিশন হতে পারে, রিস্ক এবং রিটার্নের মধ্যে ব্যালেন্স মেনটেন করা হতে, কোঅর্ডিনেশন করা বলা হচ্ছে, সেন্ট্রালাইজ প্রসেস বলা হচ্ছে, এগুলো যে একেবারে রিজিড তা নয়। মনে রাখতে হবে যে কারবারের পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ হলো বর্তমান সিচুয়েশনের ভিত্তিতে কারবারের কার্যক্রম যদি আপনার চেঞ্জ হয়ে থাকে বা পরিবর্তিত হয়ে থাকে, সেই পরিবর্তনের ভিত্তিতে তার ফিচারগুলোও পরিবর্তন হয়ে থাকে। আমরা এরপরে যেটি আলোচনা করব, আমরা এতক্ষণ যে ফিচারটা আলোচনা করলাম, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, কোঅর্ডিনেশন, রিস্ক অ্যান্ড রিটার্ন, এক কথায় বলা হয়েছে যে all the activities related to finance are conducted
অন দ্য বেসিস অফ ওপিনিয়ন টেকেন ফ্রম দ্য পার্সোনেল অফ দ্য কোম্পানি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা বা কর্মচারী থাকে তাদের সাথে সার্বিক সমস্ত ফাইন্যান্সের সাথে কার্যাবলীর সাথে জড়িত যেগুলো আছে সেগুলো নিয়ে একটি সমুন্নত রূপ মাধ্যমে একটি কারবারকে সঠিক এবং সুন্দরভাবে এবং সফলতার সহিত তার দ্বার প্রান্তে পৌঁছানো যেতে পারে। এরপরে এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এলিমেন্টস মানে দ্যাট দ্য ইনস্ট্রুমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট উইদাউট দিস এলিমেন্টস এ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ক্যান নট রান ইন স্মুথ ওয়ে। অর্থাৎ হলো যেসব অভিসম্ভাবী উপাদান যেগুলো ছাড়া একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তার সার্বিক কার্যক্রম দক্ষতার সহিত পরিচালনা করতে ব্যর্থ হয় সেগুলো নিয়ে আমরা অ্যান্টিসিপেশন, পূর্বানুমান। প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে অ্যান্টিসিপেশন মিন এস্টিমেশন অফ ক্যাপিটাল দ্যাট আর নিডেড ইন কামিং ফিউচার ইয়ার অর নিয়ার ফিউচার ডিউরেশন। দ্যাট মিন্স নিয়ার ফিউচার পিরিয়ডের জন্য অর্থাৎ যে ক্যাপিটালগুলো আমার প্রয়োজন হয়ে থাকে। সো অ্যান্টিমিশন ইজ ইন এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অ্যাকুইজিশন মিন্স collection of resources or collection of finance for the firm from different sources। আমরা বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন উৎস থেকে ফাইন্যান্স কালেকশন করাটাকে আমরা বলে থাকি অ্যাকুইজিশন। অ্যালোকেশন আফটার অ্যাকুইজিশন টু ইউজ দিস ফাইন্যান্স ফর ফিক্সড অ্যাসেট অ্যান্ড শর্ট টার্ম অ্যাসেটস কল্ড অ্যালোকেশন অফ ফান্ডস। অর্থাৎ যেটিকে বললাম প্রথমে আমরা পূর্বানুমান করব একটি ক্যাপিটাল সম্পর্কে কোথায় থেকে এবং কোন কোন উৎসতে বাকি পরিমাণ মূলধনের প্রয়োজন হবে। এরপরে আমরা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী উৎস থেকে সেগুলোকে আমরা সংগ্রহ করার পরে সেগুলো স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ সংগ্রহের কাজে ব্যবহার করব। অ্যাপ্রোপ্রিয়েশন মিন্স ডিস্ট্রিবিউশন অফ নেট প্রফিট টু শেয়ার হোল্ডার্স অ্যান্ড কিপ ইট অ্যাজ এ পোর্শন অফ প্রফিট অ্যাজ রিটেন আর্নিংস। দ্যাট মিন্স যে কারবার পরিচালনার মাধ্যমে জয়েন্ট স্টক কোম্পানি সারা বছর কোম্পানি পরিচালনার মাধ্যমে এজিএম এর মাধ্যমে কোম্পানি যখন ডিভিডেন্ড নেট প্রফিট যে কারবার অর্জন করে নেট প্রফিটের একটি অংশ কমন স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেয় ডিভিডেন্ডের হিসাবে এবং কিছু একটা অংশ কারবার তার ভবিষ্যতের গ্রোথের জন্য রেখে দেয়। দ্যাট ইজ কল্ড রিটেন আর্নিংস। এই দ্য কম্বিনেশন ফর্ম অফ ডিভিডেন্ড ডিক্লারেশন অ্যান্ড রিটেন আর্নিং ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েশন। Assessment means porjalosana, that is the controlling process of a financial management. We know that the financial management is an important area of financial decision. That is the other functional department of a financial management such as production department, marketing department and personnel department depends on financial management. So effective financial management is too much important for a successful firm in order to survive growth and success. দ্যাট মিন্স প্রিয় শিক্ষার্থী এখানে যে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট দ্য কন্ট্রোলিং প্রসেস, পুরো প্রক্রিয়ার সাথে একটা কন্ট্রোলিং প্রসেস। একটি কারবারের যে অন্যান্য ফাংশনগুলো থাকে সেটা উৎপাদন প্রোডাকশন ডিপার্টমেন্ট হতে পারে, মার্কেটিং ডিপার্টমেন্ট হতে পারে অথবা পার্সোনাল ডিপার্টমেন্ট হতে পারে, কিন্তু সমস্ত ডিপার্টমেন্টগুলো কার উপর নির্ভরশীল করে? ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। সুতরাং একটি প্রতিষ্ঠানের গ্রোথ এবং সাস্টেন করার জন্য এবং পাশাপাশি গ্রোথ, সাস্টেন অ্যান্ড সাকসেস এই তিনটা বিষয় যদি আমরা মেনটেন করতে চাই, কয়টা বললাম প্রিয় শিক্ষার্থী? তিনটি। একটি বললাম গ্রোথ অর্থাৎ হলো কারবারের সমৃদ্ধি বা প্রবৃদ্ধি। দ্বিতীয়টি বলেছি আমরা কারবারের সাকসেস অর্থাৎ সফলতা। তৃতীয়টি আমরা যেটা বলছি সারভাইভ অর্থাৎ হলো কোম্পানি যদি সারভাইভ করতে না পারে, টিকে থাকতে না পারে, কম্পিটিশনের মাধ্যমে কারবারে বিরাজ করতে না পারে, তাহলে কোনোটাই কারবারে অর্জন করা সম্ভব হবে না। যার জন্য অ্যাসেসমেন্ট ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর এ ফাইন্যান্সিয়াল এলিমেন্টস। দেন ইনভেস্টমেন্ট ডিসিশন ইনভেস্টমেন্ট ইন ফিক্সড অ্যাসেটস ইজ কল্ড ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেটস ইজ কল্ড ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশন। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি বললাম? ইনভেস্টমেন্ট দুইভাবে হতে পারে, একটি হলো আমাদের ফিক্সড অ্যাসেটে, আরেকটি হলো কারেন্ট অ্যাসেটে। যদি আমরা ফিক্সড অ্যাসেটে করি দ্যাট ইজ লং টার্ম পিরিয়ড, ইটস কল্ড ক্যাপিটাল বাজেটিং। অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য ইনভেস্টমেন্ট আর হ্যাপেন থ্রু ইন কারেন্ট অ্যাসেটস
that is called working capital is short term process. Financial decision. Financial decision are related 4 sectors such as sources of finance, sources of financing, cost of financing, income of financing and regulation of financing written in অর্থাৎ হলো কি পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন উৎস হতে এটি সংগ্রহ করা যাবে, তার ব্যয় কত, এবং এখান থেকে শেয়ার হোল্ডাররা তার কাঙ্ক্ষিত মুনাফা বা লভ্যাংশ নিয়মিত হারে পাবে কিনা, দ্যাট কল্ড ফাইন্যান্সিয়াল decision. Dividend decision. Dividend decision, that means how much capital will be pay, how much division will pay as dividend to shareholders and how much capital will be retained as retained earnings for the growth of the company. That is called dividend decision. আমরা যে এলিমেন্টসগুলো পেলাম প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে। আমরা তাহলে এটুকে যদি আমরা একেবারে সংক্ষিপ্তভাবে অথবা একেবারে মনে রাখার মতো করে যদি আমরা পড়ে থাকি, সেটি হলো যে প্রথমে একটি কারবার তার ক্যাপিটাল সম্পর্কে ফোরকাস্ট করবে, কোন কোন কী পরিমাণ মূলধনের প্রয়োজন হবে সেটি তিনি ফোরকাস্ট করবে। এই ফোরকাস্টের ভিত্তিতে তার সোর্স নির্ধারণ করে থাকবে, অর্থাৎ হলো শর্ট টার্ম এবং লং টার্ম অথবা মিড টার্ম যে কোনো সোর্সের মাধ্যমে সে ক্যাপিটালটাকে তারা কালেকশন করবে। কালেকশন করার পরে স্থায়ী সম্পদ ক্রয়, মধ্যমেয়াদী সম্পদ ক্রয় অথবা চলতি সম্পদ ক্রয়ের কাজে ওই সম্পদটাকে ব্যবহার করা হবে, দ্যাট ইজ কল অ্যালোকেশন। এবং কারবার পরিচালনার মাধ্যমে কোম্পানির অর্জিত মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টনের যে প্রক্রিয়া, দ্যাট ইজ কল অ্যাপ্রোপ্রিয়েশন। এরপরে আসবে আমাদের নিয়ন্ত্রণ, অর্থাৎ হলো যে একটি আর্থিক ব্যবস্থাপক তার কার্যক্রম কতটুকু সুন্দর, সুষ্ঠু এবং সুচারুরূপে পরিচালনা করতে সমর্থ হয়েছে এ সম্পর্কে ফিডব্যাককে বলে আমরা অ্যাসেসমেন্ট। এরপর আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন, যে পুনরায় কোম্পানি কোথায় কোথায় ডিসিশন করতে পারে, সেটি শর্ট টার্ম অ্যাসেটে না লং টার্ম অ্যাসেট, অর্থাৎ হলো ক্যাপিটাল বাজেটিংয়ে না কারেন্ট অ্যাসেটসে। এবং আমরা আরেকটি বলে ফাইন্যান্সিয়াল ডিসিশন, যেটি আসবে সোর্সেস অফ ফাইন্যান্স, কস্ট অফ ফাইন্যান্সিং অ্যান্ড রেগুলার ইনকাম অফ ফাইন্যান্সিং, দেন কামস ইন dividend decision. That are the elements of financial management. প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটি বলবো অবজেক্টিভস, দ্য মেন গোল অফ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। দেয়ার আর 2 অবজেক্টিভস সাচ অ্যাজ প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ হলো সম্পদ সর্বাধিকরণ এবং মুনাফা সর্বাধিকরণ। একটু আমরা 2-1টা স্লাইড করার পরেই আমরা একটু আসবো ফাংশনগুলো শেষ করে নিয়ে, আমরা ফাংশন এবং প্রিন্সিপালসগুলো শেষ করে নিয়ে আবার গোল বা অবজেক্টিভে এসে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো প্রিয় শিক্ষার্থী। এরপরে যেটি আমরা জানবো সেটি হলো ফাংশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাংশন অর্থাৎ হলো একটি ফাইন্যান্সিয়াল ব্যবস্থাপক বা আর্থিক ব্যবস্থা কারবারে কী কী কার্যক্রম পরিচালনা করে থাকে সেটি একটা আমরা যদি দেখি, সেটি হলো আমরা কি প্রথমে এস্টিমেশন অফ রিকোয়ার্ড ক্যাপিটাল, অর্থাৎ হলো কী পরিমাণ মূলধনের প্রয়োজন হবে এবং সেই মূলধন সংগ্রহ করতে গেলে কোম্পানি রিজিড পদ্ধতি অনুসরণ করবে না ফ্লেক্সিবল পদ্ধতি অনুসরণ করবে, সেটি শর্ট টার্ম অ্যাসেটের জন্য সংগ্রহ করবে না লং টার্ম অ্যাসেটের জন্য সংগ্রহ করবে না ফিক্সড আপ অ্যাসেটের জন্য সংগ্রহ করবে বা মিড টার্ম অ্যাসেটের জন্য সংগ্রহ করবে, সে সম্পর্কে পূর্বানুমান করাকেই বলা হয় এস্টিমেশন অফ রিকোয়ার্ড ক্যাপিটাল। এবং এই রিকোয়ার্ড ক্যাপিটাল ডিপেন্ডস অন requires capital, be remember required capital depends on expected costs, profit, procedure, policies, etc. অর্থাৎ হলো একটি প্রতিষ্ঠানের প্রত্যাশিত ব্যয়ের পরিমাণ কত এবং প্রত্যাশিত ব্যয় থেকে কাঙ্ক্ষিত মুনাফার পরিমাণ কত হবে, কোম্পানি কী কী পলিসি বা ফ্রেমওয়ার্ক সেট আপ করেছে তার উপর ভিত্তি করে এস্টিমেশন অফ ক্যাপিটাল আমাদের নির্ধারণ করতে হয়। দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ হলো the sources of capital. Remember the sources of capital structure is called determinant of capital structure. অর্থাৎ যে যে উৎস থেকে ক্যাপিটাল একটি কারবারি প্রতিষ্ঠান সংগ্রহ করে থাকে ওই সংগ্রহিত বা উৎসের যে সমন্বিত রূপ, দ্যাট ইজ কল ডিটারমিনেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এটাকে আমরা আরেকটিভাবে বলতে পারি, সেটি হলো আইডিয়াল ডেট ইকুইটি রেশিও। অর্থাৎ হলো একটি কারবারের যদিও বা 4টি সোর্স থাকে ক্যাপিটাল স্ট্রাকচারের, 4টি উপাদান, একটি হলো ডিবেঞ্চার ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল বা কমন স্টক ক্যাপিটাল, রিটেন আর্নিংস অ্যান্ড প্রিফারেন্স ক্যাপিটাল। বাট বেসিক্যালি 2 ক্যাপিটাল আর দ্য মেন ইনগ্রেডিয়েন্ট অফ এ ক্যাপিটাল স্ট্রাকচার সাচ অ্যাজ ডিবেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল। এখন ইকুইটি ক্যাপিটালের মাধ্যমে কতটুকু সংগ্রহ করা হবে এবং ডিবেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে কতটুকু সংগ্রহ করা হবে এই সম্পর্কে নির্ধারণ করাকেই বলা হয় ডিটারমিনেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার। দেন
আমরা তৃতীয় ফাংশন যেটি নিয়ে কথা বলবো সেটি হলো এভালুয়েট অ্যান্ড সিলেক্ট সোর্সেস অফ ফান্ড। অর্থাৎ হলো আমরা আগেই তো ক্যাপিটাল স্ট্রাকচারটাকে নির্ধারণ করলাম বা দেখলাম প্রিয় শিক্ষার্থী, এখন যেটি বলতেছে এভালুয়েট অ্যান্ড সিলেক্ট সোর্সেস অফ ফান্ড, কোথায় ইফ দ্য কোম্পানি উইল বি নিডেড অ্যাডিশনাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট দেন দিস প্রসেস উইল বি ফলোড। অর্থাৎ হলো কোম্পানির যদি অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে কোম্পানি ফান্ডটাকে সিলেক্ট করে থাকে কীভাবে। নাম্বার ওয়ান, রিমেম্বার দ্যাট নাম্বার ওয়ান ইজ ইস্যু অফ শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। অর্থাৎ শেয়ার এবং ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে হতে পারে, অথবা কালেকশন অফ লোন ফ্রম ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন আমরা সংগ্রহ করতে পারি। নাম্বার 3 হলো পাবলিক ডিপোজিটস উইল বি কালেক্টেড ইন দ্য ফর্ম অফ বন্ডস। অর্থাৎ হলো পাবলিক ডিপোজিটকে আমরা বন্ড আকারে যদি কারবারে কালেকশন করে থাকি তাহলে পাবলিক ডিপোজিট হোল্ডার তারা বন্ডের মালিক হয়ে যাবে এবং বন্ডের যে ইন্টারেস্ট সেটিও তারা পেতে পারে। এই 3টে সোর্স সাধারণত কখন ইউজ করা হয়? ফর অ্যাডিশনাল ক্যাপিটাল ফর দ্য রিকোয়ারমেন্ট অফ ফান্ড। অর্থাৎ হলো কারবারের অতিরিক্ত যদি মূলধনের প্রয়োজন হয় তখন এই 3টি সোর্সকে কাজে লাগায়। দেন ডিস্ট্রিবিউট প্রফিট অ্যান্ড সারপ্লাস, ডিস্ট্রিবিউট প্রফিট অ্যান্ড সারপ্লাস অর্থাৎ আমরা জানি জয়েন্ট স্টক কোম্পানি আর্থিক বছর শেষে তার যে মূলধন জাতীয় মুনাফা করে থাকে তার মূলধন জাতীয় মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে যেটি বন্টন করে থাকে সেটিকে আমরা বলি ডিভিডেন্ডস। আর যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতে কোম্পানির সমৃদ্ধি, সম্পদ সংগ্রহ অথবা বিভিন্ন ফান্ডটাকে মেনটেন করার জন্য যেটি ব্যবস্থা করা হয়ে থাকে সেটিকে আমরা বলি রিটেন আর্নিংস। এই রিটেন আর্নিংস থেকে অনেকগুলো কাজ করা হয়ে থাকে। এক্সপানশন অফ বিজনেস ফর ফান্ড or use as capital or use as dividend equalization fund, লভ্যাংশ সমতাকরণ তহবিল or general reserve or any other specific purpose reserve are maintained by the company. ফাইনালি যেটি আসবে মনিটরিং দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ হলো একটি কোম্পানি সার্বিকভাবে তার কার্যক্রমগুলো সঠিক, সুন্দর এবং অল্প ব্যয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে কিনা সে সম্পর্কে পূর্বানুমান করাকে বা সার্বিক দেখাশোনাকে একসঙ্গে বলা হয়ে থাকে মনিটরিং। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী একটু মনে করতে হবে, আমরা যেটিকে মনে থাকি আমরা যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ডেফিনেশন পড়েছি তখন যেটি দেখলাম সেটি হলো যে দ্য প্রসেস অফ কালেক্টিং, অর্গানাইজিং, ডিরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং ইজ কল দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ হলো শুধু উচ্চ নির্ধারণ না, উচ্চ কালেকশন নয় এবং তার সার্বিক মনিটরিং। অর্থাৎ হলো সেই মনিটরিংগুলো আবার কীভাবে হতে পারে, বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করে সেই মনিটরিং হতে পারে। সেটি কি ফিনান্সিয়াল ফোরকাস্টিং হতে পারে, রেশিও অ্যানালাইসিস হতে পারে, অতীত রেকর্ড, বর্তমান রেকর্ড, এগুলো অ্যানালাইটিক্যালের মাধ্যমে কোম্পানি তার ফিনান্সিয়াল ফোরকাস্টিংয়ের মাধ্যমেও কারবারের সার্বিক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। তাহলে দিস আর দ্য ফাংশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। শুরুতে যেটি বলেছি প্রিয় শিক্ষার্থী সেটি হলো ডিউ টু এক্সপান্স অফ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস দ্য ফাংশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস উইল বি এক্সপ্যান্ড অর ডিক্লাইন, অর্থাৎ সেটা বাড়তে পারে অথবা কমে যেতে পারে। এরপরে যেটি আমরা আলোচনা করব সেটি হলো প্রিন্সিপালস, অর্থাৎ হলো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কতগুলো নীতি অনুসরণ করে থাকে, সেই নীতিগুলো কী কী সেগুলো নিয়ে আমরা একটু কথা বলে দেবো প্রিয় শিক্ষার্থী। নীতিগুলো শুরুতে যেটি আছে প্রিয় শিক্ষার্থী, রিস্ক অ্যান্ড রিটার্ন ট্রেড অফ। দ্যাট ইজ উই নো দ্যাট দ্যার ইজ এ interrelated, risks and return are interrelated to each and other, and high risk and high return or more risks more return is the phenomenal or natural in our practice. That's why the investors wants to get more profit by taking more risks. আমরা যেটি একটু আলোচনা করলাম সেটি হলো আমরা জানি ঝুঁকি এবং মুনাফা একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ যেখানে মুনাফা বিদ্যমান সেখানে ঝুঁকি তার পিছনে অবস্থান করে। মুনাফা ঝুঁকি ছাড়া কখনো মুনাফা হয় না। অর্থাৎ হলো
একেবারে রিস্কলেস অথবা রিস্ক ফ্রি অফ রেট অফ রিটার্ন কখনো কখনো আছে, সেটি একেবারেই কম। সেটি আমরা বলতে পারি, যেমনটি আমরা বলতে পারি সেটি হলো ফিক্সড ডিপোজিট, যার কোনো রিস্ক নেই। বাট ইন কেস অফ বিজনেস রিস্ক অবশ্যই আছে, যদি আমি কাঙ্ক্ষিত মুনাফা, অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে চাই। এরপরে যেটি আছে প্রিন্সিপাল অফ নেট ক্যাশ ফ্লো, অর্থাৎ আন্তঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ নগদ ক্যাশ ফ্লো মিনস ক্যাশ আউটফ্লো অ্যান্ড ক্যাশ ইনফ্লো, অর্থাৎ হলো বহির্প্রবাহ এবং আন্তঃপ্রবাহ। একটি প্রতিষ্ঠান যখন বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে তখন একেবারে বিনিয়োগের শুরুতে বা বছরের শুরুতেই নগদ অর্থ কারবার হতে চলে যায়, অর্থাৎ যেখানে আমরা বিনিয়োগ করি সেখানে ট্রান্সফার হয়ে যায়, দ্যাট কল ক্যাশ আউটফ্লো। অ্যান্ড বছর শেষে ওই বিনিয়োগ হতে কারবারে যেটা পুনরায় আবার আগমন করে, দ্যাট ইজ কল ক্যাশ ইনফ্লো। সো ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপালস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দেন ইন্টারনাল ফাইন্যান্সিং। অর্থাৎ হলো আমরা ফাইন্যান্স কারবারে দুইভাবে করতে পারি, একটি হলো ইন্টারনাল সোর্স আর একটি হলো আমাদের এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স হচ্ছে কারবারের সাথে যারা সেটি মালিক হতে পারে, কারবারের ব্যবস্থাপক হতে পারে, কর্মচারীগুলো হতে পারে, ডিবেঞ্চারকে শেয়ারে রূপান্তর হতে পারে। এগুলোর মাধ্যমে কথা হলো কারবারের অভ্যন্তরীণ থেকে কারবার যে উৎসগুলো নির্ধারণ করে থাকে, অথবা রিটেন আর্নিংস হতে পারে। রিটেন আর্নিংস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টারনাল সোর্স অফ এ ফাইন্যান্স হতে পারে। এগুলোকে বলা হয় আমাদের এই নীতির মাধ্যমে যদি করা হয়, তা কারবার তার ফাইন্যান্সটা কালেকশন করে থাকে, তখন তাকে বলা হবে ইন্টারনাল ফাইন্যান্সিং। প্রিন্সিপাল অফ টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ হলো অর্থের সময় মূল্যের নীতি। সেটি কি আমরা জানি, দ্য ভ্যালু অফ মানি উইল বি চেঞ্জেস ডিউ টু চেঞ্জ ইন টাইম, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের আবর্তমানে, সময়ের বহির্গমনে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই আমরা বলি অর্থের সময় মূল্য। ওয়ান মাস্ট প্রিফার্স অথবা ওয়ান মাস্ট প্রিফারিং টুডেস 1 টাকা দেন ইন ফিউচার, অর্থাৎ হলো যে কোনো ব্যক্তি, একজন শিশু থেকে একজন বৃদ্ধ মানুষ পর্যন্ত যে কোনো ব্যক্তি আজকের 1 টাকা আগামী 1 বছর বা 2 মাস বা 1 মাস পরের 1 টাকার চাইতে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকবে। এই জন্য বলা হয়ে থাকে বর্তমান ভোগ প্রবণতাকে মানুষ সব চাইতে, যেমন প্রিয় শিক্ষার্থী যদি বলা হয়ে থাকে তোমার বাবা বা গার্জিয়ান তোমাকে বলল যে তুমি তোমার বাবা মার কাছে একটি মোবাইল ডিমান্ড করেছো, তোমার বাবা মা বললো যে আজকে তুমি যদি নাও তাহলে 10,000 টাকার একটি মোবাইল পাবা, ঠিক 1 বছর পরে যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে 20,000 বা 25,000 বা 30,000 টাকার একটি মোবাইল দেওয়া হবে। যদিও 1 বছর পরে 25,000, 30,000 বা 20,000 টাকার একটি মোবাইল পাওয়া যেতে পারে, কিন্তু প্রিয় শিক্ষার্থী আমরা জানি সবাই পছন্দ করবে যে না, আজকের 10,000 টাকার মোবাইল আমার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য। কারণটা কি? ফিউচার মানি আনসার্টেন, একটি সময়ের প্রেক্ষিতে হতে পারে, সুদের হারের প্রেক্ষিতে হতে পারে, কাস্টমারের ডিমান্ডের প্রেক্ষিতে, রুচি অভ্যাসের পরিবর্তনে হতে পারে। বিভিন্ন কারণে বর্তমান ভোগ প্রবণতাকে যে কোনো ব্যক্তি সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্ব প্রদান করে থাকে। দ্যাট ইজ কল দ্য প্রিন্সিপাল অফ টাইম ভ্যালু অফ মানি। প্রিন্সিপাল অফ ডাইভার্সিফিকেশন, একটু প্রবাদ বাক্য বলে এটা আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী। একটি কথা আছে, একটি নীতি বাক্য আছে, ডু নট পুট অল দ্য এগস ইন এ বাস্কেটস। তাহলে কি বললাম? ডু নট পুট অল দ্য এগস ইন এ বাস্কেট, অর্থাৎ হলো সমস্ত ডিমকে কখনো একটি ঝুড়িতে রাখতে হয় না। কারণটা কি? কারণটা হলো যদি ঝুড়িটা মাথা থেকে পড়ে যায় তাহলে সমস্ত ডিমগুলো ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে, আমরা সেটিকে আর ব্যবহার করতে পারবো না। এখন মূল বক্তব্য যেটি বলছে প্রিন্সিপালস অফ ডাইভার্সিফিকেশন, এর মূল বক্তব্যটি হলো ইনভেস্টমেন্ট শুড বি স্ক্যাটার ডাউন, অর্থাৎ হলো সমস্ত মূলধনকে একটি প্রকল্পে বিনিয়োগ না করে বিভিন্ন লাভজনক প্রকল্পে বিনিয়োগের যে কৌশল সেটিকে বলা হয় প্রিন্সিপাল অফ ডাইভার্সিফিকেশন। মূল অবজেক্টিভসটা কি? মূল ইন অর্ডার টু রিডিউস দ্য রিস্ক, অর্থাৎ ঝুঁকিকে হ্রাস করা। ঝুঁকিকে হ্রাস করতে হলে আমাদের পোর্টফোলিও ব্যবস্থাপকে গ্রহণ করতে হবে। পোর্টফোলিওটার মূল বক্তব্যটা হলো প্রিয় শিক্ষার্থী যে অনেক পরিমাণ মূলধন অথবা সমস্ত মূলধন একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগের যে কৌশল সেটিকে আমরা বলবো আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট। অর্থাৎ হলো ডাইভার্সিফিকেশন মিনস পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তাহলে এর মূল উদ্দেশ্যটা কি, কেন করা হয়ে থাকে? ইন অর্ডার টু রিডিউস দ্য রিস্ক, অর্থাৎ হলো আমাদের
রিস্কটাকে হ্রাস করার জন্য, ঝুঁকিটাকে হ্রাস করার জন্য এই ব্যবস্থাটা করা হয়ে থাকে। দ্যাট ইজ এরপরে যেটি আমরা আলোচনা করব সেটি হলো প্রিন্সিপাল অফ রিকভারি, অর্থাৎ হলো আদায়করণ। সেটি কীভাবে আমরা এই ক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করা হয়। একটা হচ্ছে ফিক্সড পিরিয়ড, আর একটা হচ্ছে রিজিড ফ্লেক্সিবল পিরিয়ড। ফিক্সড পিরিয়ডটি হলো যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, ওই সময়ের মধ্যেই সেটি আদায় করতে হবে, অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন। আরেকটি হলো আমাদের ফ্লেক্সিবল, অর্থাৎ হলো যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে বা যে সম্পদগুলো ফিরে আসবে তাদেরকে কখনো কখনো ফ্লেক্সিবল করে দেওয়া হয়, অর্থাৎ হলো তাদের মধ্যে একটি এলাস্টিসিটি বিদ্যমান থাকে, অর্থাৎ তাদের কাছে কখনো কখনো সুযোগ প্রদান করা হয়ে থাকে যে এটি আজকে না হলে কাল, অথবা এই রেট না হলে ওই রেট, কারণ ইন দ্য আপস অ্যান্ড ডাউন অফ এ বিজনেস সাইকেল রিস্কস আর ভ্যারি। এরপরে আমরা যেটি আলোচনা করব লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, অর্থাৎ হলো লিকুইডিটি অর্থাৎ হলো তারল্য অবস্থা এবং মুনাফাযোগ্যতা অবস্থা। দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশন, প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশন বিটুইন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। দ্যাট মিন্স হাই লিকুইডিটি লো প্রফিটেবিলিটি অ্যান্ড লো লিকুইডিটি হাই প্রফিটেবিলিটি। অর্থাৎ হলো একটি যেটিকে আমরা যদি বলি, একটু যদি বোর্ডে দেখি, সেটি হলো হাই লিকুইডিটি ইন্ডিকেট লো প্রফিটেবিলিটি, অপরদিকে লো লিকুইডিটি ইন্ডিকেট হাই প্রফিটেবিলিটি। কারণটা কি? কারণ হলো প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, আমরা জানি লিকুইডিটি মিন্স মানে তারল্যের অবস্থা, অর্থাৎ বেশি পরিমাণ নগদ টাকা যদি আমি হাতে রাখি, আমি একেবারে সংক্ষেপে 1 সেকেন্ডে যেটি বলতে চাই, অধিক পরিমাণ সম্পদ যদি আমি হাতে রাখি তাহলে বিনিয়োগের পরিমাণ কম হবে, আর বিনিয়োগের পরিমাণ যদি কম হয় স্বভাবতই মুনাফার পরিমাণও কম হবে। অর্থাৎ হলো সম্পদ যত হাতে থাকবে, লিকুইডিটি যত হাতে রাখা হবে, বিনিয়োগের পরিমাণ তত কম হবে এবং মুনাফার পরিমাণ সে অনুপাতে কম হবে। একইভাবে তাহলে এইখানে একটা পদ্ধতি প্রিন্সিপাল ইউজ করা, যেটি হচ্ছে কনজারভেটিভ অ্যাপ্রোচ বা কনজারভেটিজম প্রিন্সিপালস, রক্ষণশীল নীতিমালা এখানে ফলো করা হয়ে থাকে। অপরদিকে যদি বলা হয় লো লিকুইডিটি, অর্থাৎ হলো একটি কারবার পরিচালনার জন্য ঠিক যতটুকু মূলধনের প্রয়োজন হবে অতটুকুকেই আমরা কারবারে সংরক্ষণ করব। প্রশ্নটি হলো এটা কার ভিত্তিতে? অন দ্য বেসিস অফ পাস্ট এক্সপেরিয়েন্স, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে। মনে করা হলো 2018-19 সালে একটি কারবার শর্ট টার্ম পরিচালনা করার জন্য 5 লক্ষ টাকা প্রয়োজন হয়েছিল। 2020-21 সালেও আমি 5 লক্ষ টাকায় হাতে রাখবো, তার বেশি রাখবো না। বাকি টাকা কি করব? গোয়িং টু ইনভেস্টমেন্ট, আমরা বিনিয়োগ করব। অ্যাজ এ রেজাল্ট বিনিয়োগ যত বাড়বে আমাদের প্রফিটের পরিমাণও তত বৃদ্ধি পাবে আনুপাতিক হারে। এখন এই যে নীতিটা এখানে ফলো করা হয়ে থাকে, দ্যাট ইজ কল অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, অর্থাৎ হলো আক্রমণাত্মক নীতি এখানে ফলো করা হয়ে থাকে এই লিকুইডিটি এবং প্রফিটেবিলিটি মেনটেন করার জন্য। এরপরে যেটি নিয়ে আমরা কথা বলবো প্রিয় শিক্ষার্থী, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, এটিকে আমরা আলোচনা করেছি। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স হচ্ছে সোর্স নির্ধারণ করা, তার ব্যয় নির্ধারণ করে থাকা এবং ওই সোর্স থেকে আমাদের পর্যাপ্ত মুনাফা কোম্পানি বা শেয়ার হোল্ডাররা পাবে কিনা সে সম্পর্কে যে নীতি, সেটিকে আমরা বলি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সিং। মিনিমাম কস্ট অফ ক্যাপিটাল, এটাকে যদি আমরা আরেকটি ইন্ডিকেটর দ্বারা নির্ধারণ, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের মূল বক্তব্যটা হলো প্রিয় শিক্ষার্থী, সেটি হলো হাই গ্রোথ লো কস্ট। আবারও ভালো করে একটু মনে রাখতে হবে, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের মূল বক্তব্যটি হলো হাই গ্রোথ অ্যান্ড লো কস্ট, অর্থাৎ হলো লিভারেজের মাত্রা এমনভাবে ইউজ করতে হবে কারবারে, ফাইন্যান্সিয়াল লিভারেজ এমনভাবে ইউজ করতে হবে কারবার তার কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছতে হয় এবং তার ফ্লোটেশন যে কস্টগুলো আছে, এই ফ্লোটেশন কস্ট বা ভাসমান খরচটাকে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জে সংরক্ষণ করতে সমর্থ হই। এরপরে আছে যেটা প্রিন্সিপালস অফ ডিভিডেন্ড পলিসি, লভ্যাংশ পদ্ধতি। এটি নিয়েও আমরা কথা বলেছি প্রিয় শিক্ষার্থী, যে নেট প্রফিট দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউটেবল প্রফিট অ্যান্ড 2 পার্ট অফ নেট প্রফিট। আমি যদি ছোট্ট একটু কথা বলি, উদাহরণ দিই, যে মনে করা হলো প্রফিট, একটি কোম্পানি প্রফিট অর্জন করেছে, নেট প্রফিট আফটার ট্যাক্স 1 লক্ষ টাকা, অ্যান্ড ডিপি রেশিও হলো আমাদের
60%। কত পার্সেন্ট দিলাম আমরা ডিপি রেশিও? 60%। দ্যাট মিন্স ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু 1 লাখ গুণিত 60%, 60,000 টাকা। রিটেন আর্নিংস রিটেন আর্নিংস 1 লক্ষ গুণিত 40% অথবা 1 লাখ মাইনাস 60,000, দ্যাট ইজ 40,000। অর্থাৎ একটি কোম্পানি তার বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 1 লক্ষ টাকা, কিন্তু মুনাফা সে ডিপি রেশিও করলো, ডিভিডেন্ড পে আউট রেশিও করলো কত? 60% অথবা 60,000 টাকা দিবে, এবং বাকি যে 40,000 টাকা থাকবে সেটি কারবারে রিটেন আর্নিংস হিসেবে থেকে যাবে। এবং এই রিটেন আর্নিংসের মূল বক্তব্যটা কি? ক্রিয়েট। এর অনেকগুলো বক্তব্য আছে প্রিয় শিক্ষার্থী। সেটি হলো, এটি হতে পারে 1 নাম্বার জেনারেল রিজার্ভ, যেটিকে আমরা বলি জিআর, জেনারেল রিজার্ভ ক্রিয়েটের জন্য হতে পারে, অথবা অ্যাকুইলাইজেশন ফান্ড হতে পারে, লভ্যাংশ সমতাকরণ তহবিলের জন্য এটি ইউজ করতে পারে, অথবা এনি আদার ফান্ড দ্যাট আর ক্রিয়েটেড ফ্রম এনপিএটি। অর্থাৎ হলো যে সমস্ত ফান্ডগুলো নেট প্রফিট আফটার ট্যাক্স, যেগুলো নেট প্রফিট থেকে তৈরি হয়, সে কোনো ফান্ড তৈরি করার জন্য হতে পারে, অথবা ফিউচার আমরা বলতে পারি, দ্যাট ইজ ফিউচার গ্রোথের জন্য হতে পারে, অথবা ক্যাপিটাল এক্সপানশন। এই সমস্ত কাজের জন্য আমাদের এই রিটেন আর্নিংসটা ইউজ হয়ে থাকে। এরপরে যেটি আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, সেটি হলো প্রিন্সিপালস অফ প্রায়োরিটি। প্রিন্সিপালস অফ প্রায়োরিটিটা হলো অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার নীতি। অগ্রাধিকার নীতিটি হলো কোম্পানি, আমরা এর আগে যেটি বলেছি প্রিয় শিক্ষার্থী, পোর্টফোলিও ম্যানেজমেন্ট অথবা ডাইভার্সিফিকেশনের যে নীতি, সেটি হলো যে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগের যে কৌশল, তাকে আমরা বলি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এখন একটি কোম্পানি একসঙ্গে একাধিক যখন প্রজেক্ট হাতে নেয়, ওই একাধিক প্রজেক্টের মধ্যে যেই প্রজেক্টটা কোম্পানির নিকট সবচাইতে বেশি গ্রহণযোগ্য বা প্রফিটেবল মনে হবে, ওই প্রজেক্টটাতে কোম্পানি যে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, তাকে বলা হয় প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। এরপরে যেটি বলা হচ্ছে প্রিন্সিপাল অফ গোল কনগারেন্স, অর্থাৎ হলো কোম্পানির স্পেসিফিক। আমরা জানি কোম্পানির অন্যতম মূল মোটিভটাই হলো মুনাফা অর্জন করা, তারপরে স্পেসিফিক গোল বা উদ্দেশ্য বা অবজেক্ট সেটিং করা কোম্পানির জন্য আরেকটি নীতি। এরপরে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল, অর্থাৎ হলো এখানে মূল বক্তব্যটি এক কথায় যদি আমরা বলি, ইফেক্টিভ অ্যান্ড কারেক্টিভ। ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, ইফেক্টিভ অ্যান্ড কারেক্টিভ, কার্যকরী এবং সংশোধনমূলক মেজার্স শুড বি টেকেন ইন ভেরিয়াস স্টেপস অফ বিজনেস সাইকেল। অর্থাৎ ব্যবসায়ের যে উত্থান পতন আছে, বিভিন্ন উত্থান পতনের সময় কারবারের ইফেক্টিভ এবং কারেক্টিভ পলিসি গ্রহণ করাকেই বলা হবে প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল। এতক্ষণ আমরা বিজনেস সাইকেল নিয়ে কথা বললাম প্রিয় শিক্ষার্থী। সর্বশেষ অনেকগুলো আইটেম আলোচনা ছিল, কিন্তু সময়ের সাপেক্ষে আমরা যেটি গোল নিয়ে একটু কথা বলতে চাই। গোল নিয়ে বা অবজেক্ট আমরা বলেছি দুটো, একটি হলো আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, আর একটি হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে ইয়েটা আমরা স্লাইড নাম্বার যদি 20-তে যাই, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অ্যান্ড প্রফিট মাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয় কীভাবে? একটি কোম্পানির মোট সম্পদ বৃদ্ধির মাধ্যমে হতে পারে, অথবা ইপিএস বৃদ্ধির মাধ্যমে হতে পারে, যদিও বা একটি আরেকটির সাথে ইন্টার রিলেটেড। অর্থাৎ আমরা যেটা বলে থাকি, একটি কোম্পানির যদি ইপিএস বৃদ্ধি পায়, তাহলে সেটা অবশ্যই একটি কোম্পানির সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ কোম্পানি ক্যাপিটাল গেইন করে থাকে এবং কারবারের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়ে থাকে। এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আর প্রফিট ম্যাক্সিমাইজেশন হলো কীভাবে? একটি কোম্পানির মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, এবং সেটি কারবার পরিচালনার মাধ্যমে যে মুনাফাটা অর্জন করতে পারে, অথবা কারবার ডাইভার্সিফিকেশনে হতে পারে, অথবা দৈনন্দিন
কার্যক্রম পরিচালনার মাধ্যমে হতে পারে। এখন এই দুটোর মধ্যে কিছু একটু দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বগুলো নিয়ে আমরা একটু কথা বলবো যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে কী কী বিষয়গুলোকে অধিক গুরুত্ব প্রদান করা হয়ে থাকে এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে অধিক গুরুত্ব প্রদান করা হতে পারে। এখানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে যেটি বলা হয়ে থাকে ক্লিয়ার কনসেপ্ট অফ প্রফিট, অর্থাৎ হলো ক্লিয়ার কনসেপ্টটা বলতে আমরা বুঝি যেটি প্রিয় শিক্ষার্থী মুনাফা বলতে এক কথায় আমরা যেটি বুঝি সেটিকে ইবিআইটি বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী? ইবিআইটি, আর্নিংস বিফোর ডিফারেন্স অ্যান্ড ট্যাক্স। অর্থাৎ আমরা যদি একটু বলি ইবিআইটি মাইনাস আই মাইনাস ট্যাক্স মাইনাস পিডি, দ্যাট ইজ এনপিএটি আর ইএটি। প্রিয় শিক্ষার্থী আমরা যদি একটু লক্ষ্য করি কি লিখেছি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এখান থেকে ইন্টারেস্ট বাদ দিব, যা থাকবে তার থেকে আমরা ট্যাক্স বাদ দিব, যা থাকবে তার থেকে আমরা কি বাদ দিব, প্রিফারেন্স ডিভিডেন্ড বা অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বাদ দিব, যেটি থাকবে সেটি হলো নেট প্রফিট আফটার ট্যাক্স অথবা আর্নিংস আফটার ট্যাক্স। এটিই হলো আমাদের জয়েন্ট স্টক কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটটাকে আমরা বলে থাকি, অর্থাৎ ক্লিয়ার কনসেপ্ট। এইখানে কোনো প্রফিটের কোনো আলোচনার প্রয়োজন নেই, অর্থাৎ হলো যে আমরা খুব সহজে এটি বলতে পারি। দ্বিতীয়টি বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। আমরা আগেই বারবার বলার চেষ্টা করেছি যে আজকের 1 টাকা আজ থেকে 1 বছর 1 টাকার চাইতে অনেক বেশি মূল্যবান। অর্থাৎ হলো টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করেই ওয়েলথ অফ ম্যাক্সিমাইজেশন করা হয়ে থাকে। সেকেন্ডলি হলো ক্যাশ ফ্লো, নগদ আন্তঃপ্রবাহ। আমরা নেট প্রফিট নিয়ে অনেক কথা আছে, কারণ নেট প্রফিট কারো কারো মতো একটা ভেগ কনসেপ্ট, অর্থাৎ হলো অস্পষ্ট ধারণা বিদ্যমান, কিন্তু ক্যাশ ফ্লো নিয়ে কোনো ধারণা নেই। কারণ এই যে আমরা ইএটি পেলাম অথবা এনপিএটি পেলাম, প্রিয় শিক্ষার্থী এনপিএটি অথবা ইএটি প্লাস ডিপ্রিসিয়েশন সমান সমান ক্যাশ ফ্লো। সুতরাং ক্যাশ ফ্লোর মাধ্যমে আমরা এনপিভি বলি, আইআরআর বলি, এআরআর বলি, সমস্ত কিছু অর্থাৎ হলো সব কিছু বলি, পিবিপি বলি, সবগুলি আমরা নির্ধারণ করে থাকি। সুতরাং ক্যাশ ফ্লোকে এখানে গুরুত্ব প্রদান করে থাকে। পাশাপাশি যেটি আছে রিস্ক মেজারমেন্ট, অর্থাৎ হলো রিস্ককেও এখানে কনসিডার করা হয়ে থাকে। কিভাবে কতটুকু মুনাফা করলে কি পরিমাণ রিস্ক হবে, অর্থাৎ হলো রিস্ক মেজারমেন্টের যে কতগুলো পদ্ধতি আছে, সেটা প্রত্যাশিত আয়ের আওতার হতে পারে, পরিমিত ব্যবধান হতে পারে, বিভেদাঙ্ক হতে পারে, ভেদাঙ্ক হতে পারে, পোর্টফোলিও রিটার্ন হতে পারে, পোর্টফোলিও ঝুঁকি হতে পারে। বিভিন্নভাবে আমরা রিস্কটাকে মেজারমেন্ট করতে পারি। অর্থাৎ হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে রিস্ককেও কনসিডারেশন করা হয়ে থাকে। এরপরে যেটি আছে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন। অর্থাৎ প্রফিট হলো কি, প্রফিট উপর দিকে আস্তে 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 কি হবে, বৃদ্ধি পেতে থাকবে। এখন এর যে কতগুলো শর্ত, ভেগ কনসেপ্ট অফ প্রফিট, অর্থাৎ হলো যে প্রফিট নিয়ে কারো কারো অস্পষ্ট ধারণা আছে। সেটি কি, প্রফিটের অনেক, সেটা গ্রস প্রফিট না নেট প্রফিট, বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স, শর্ট টার্ম প্রফিট না লং টার্ম প্রফিট, এই সম্পর্কে স্পষ্ট কোনো স্পেসিফিক কোনো বক্তব্য দেওয়া থাকে না, শুধু বলা থাকে প্রফিটটাকে বৃদ্ধি করতে হবে। সেকেন্ডলি হলো আমাদের টাইম ভ্যালু অফ মানিকে আমাদের কনসিডার করতে হবে। কনসিডার করা হয় না, রিস্ককে কনসিডার করা হয় না, কোয়ালিটিকে কনসিডার করা হয় না। এরপরে আমাদের ডিভিডেন্ড পলিসিকে এখানে কনসিডার করা হয় না, ক্যাশ ফ্লোকে কনসিডার করা হয় না, সোশ্যাল রেসপন্সিবিলিটিকে কখনো কনসিডার করা হয় না। কারণ এগুলো একটি প্রতিষ্ঠানের জন্য একেবারে অবিসম্ভাবী উপাদান, যেগুলো ছাড়া একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। কিন্তু মুনাফা অর্জনের মূল বক্তব্যই হলো যে এগুলোকে ওভারলুক করে কোম্পানি তার কারবার সুচারুরূপে পরিচালনা করতে পারে। সুতরাং আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের যে মূল বক্তব্য সেটি হলো যে আমরা বলে থাকি যেহেতু সেটি টাইম ভ্যালুকে কনসিডার করে, রিস্ককে, ক্যাশকে করে এবং আমাদের প্রফিট সম্পর্কে ক্লিয়ার ধারণা দেয়, সুতরাং প্রফিট ম্যাক্সিমাইজেশন চাইতে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অনেক ছিল। প্রিয় শিক্ষার্থী আমাদের সময় নেই, যার জন্য অনেক কিছু আলোচনার ছিল, এজেন্সি প্রবলেম, কর্পোরেট ফিনান্স, কর্পোরেট ডিসিশন, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এরপরে আমাদের এজেন্সি কস্ট, কিভাবে এজেন্সি প্রবলেমগুলো হয়ে থাকে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অফ বিজনেস, অনেকগুলো আলোচনার বিষয় ছিল। সময়ের স্বল্পতার কারণে আমরা আলোচনা করতে পারলাম না। তোমাদের প্রতি আহ্বান রইল যেগুলো তোমরা একটু বাসায় বসে পড়ে নিবা এবং প্রিপারেশন নিবা। আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাস আজকে শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে
এবং পড়াশোনার মাধ্যমে নিজেকে অতিবাহিত করবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।